এস ইকুয়াল টু আর থিটা, নবম দশম শ্রেণী থেকে তোমরা সবাই এটা জানো। পরিমিতিতে প্রচুর অঙ্ক করেছো এই বিষয়ক। এস ইকুয়াল টু আর থিটা। নিলাম একটা বৃত্ত, এই বৃত্তের একটা কেন্দ্র আছে আর একটা ব্যাসার্ধ আছে। এই ব্যাসার্ধটাকে আমরা আর বললাম। এই আর আর এই পরিধিটার অনুপাতকে আমরা কি বলি? 2π বলি। তোমরা জানো গণিত থেকে, একটা বস্তু যদি এইখান থেকে এই জায়গায় এই দূরত্বটুকু, এই বক্র দূরত্বটুকু অতিক্রম করে, তাহলে এই বক্র দূরত্বটা যদি এস হয়, বক্র দূরত্ব কিন্তু, হ্যাঁ মনে রাখতে হবে, বক্র দূরত্বটুকু যদি এস হয় আর এই কোণটা যদি থিটা হয়, নবম দশম শ্রেণীর নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? সেটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা হওয়ার কথা। এই এসটা হবে আর আর থিটা। থিটাটা অবশ্যই কিসে থাকতে হবে? রেডিয়ানে পরিমিত হতে হবে। এটাই আসলে আসল পরিমাপ কোণের। বাকিগুলো কিন্তু মাত্রিক পরিমাপ বা হচ্ছে একটাকে একক ধরে সেভাবে পরিমাপ করা আর কি, মাত্রা ধরে, যে ঠিক আছে এতটুকু 1 ডিগ্রি, এতটুকু তাহলে 2 ডিগ্রি, এরকম। ঠিক আছে, আর এটা হচ্ছে রিয়েল পরিমাপ, এটা একটা অনুপাত। ঠিক আছে, থিটা সমান সমান এস বাই আর, একটা অনুপাত। এইটা নবম দশম শ্রেণীতে যথেষ্ট আলোচনা হয়ে গেছে। আচ্ছা, এবার একটু আসা যাক, সেটা হচ্ছে এখানে একটা ভেক্টর সমীকরণ দেখা যাচ্ছে। হ্যাঁ, ভেক্টরের একটা সমীকরণ দেখা যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে এস ইকুয়াল টু থিটা ক্রস আর। তোমাদের বইগুলোতে এখানে কিন্তু ক্রস গুণটা দেখানো হয় নাই, তবে এটার কেন দেখানো হয় নাই আমি জানি না, কিন্তু রিয়েলি এটা এখানে কিন্তু ক্রস গুণ আছে। সো ভেক্টর অধ্যায়ের কিছু আলোচনা এখানে চলে আসবে। যদিও ভেক্টর অধ্যায় আমরা আগে পড়েছি, তারপরেও আরও কিছু লেকচার থাকবে। ভেক্টরের আলোচনাটা এখানে ব্যবহার করব, ভেক্টরের অধ্যায়ে ঢুকবো না। আচ্ছা, যাই হোক, এস ইকুয়াল টু থিটা ক্রস আর। আচ্ছা, থিটা আমরা দেখতে পাচ্ছি থিটাটা এই দিকে পরিমিত, থিটাটার কিন্তু দিক আছে, থিটা একটা ভেক্টর রাশি, তাই না? এই কথাগুলো বলার জন্যই কিন্তু আজকের এই লেকচারটা। হ্যাঁ, তোমাদের এই কনফিউশনগুলো দূর করতে হবে, দূর করলেই তোমরা অনেক কিছু পারবে, সময় মতো কাজে লাগবে। আচ্ছা, আসি, এই যে থিটাটা এখানে গেল, থিটাটা কিন্তু একটা দিক রাশি, কারণ এই থিটাটা এই তলের মধ্যে থিটাটা দুই দিকে হতে পারে, একটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটা হলো ঘড়ির কাঁটার দিকে। তো যেহেতু থিটাটা এইদিকে পরিমিত, সেই জন্য থিটা একটা ভেক্টর। থিটার ভেক্টরের দিকটা কোন দিকে হবে? ভেক্টর অধ্যায় থেকে আমাদের স্পষ্ট ধারণা আছে। যেহেতু ডান হাত, রাইট পাম এর 4টা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি বাদ দিয়ে 4টা আঙ্গুলকে ঘোরাতে হবে থিটার দিক বরাবর, তখন বৃদ্ধাঙ্গুলিটা যেই দিকটা নির্দেশ করবে সেটাই হচ্ছে ওই কোণের দিকটা বা ওই ভেক্টরের দিকটা, ওই ঘূর্ণন ভেক্টরের দিকটা। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে যে থিটা একটা ভেক্টর রাশি এবং তার দিকটা হচ্ছে এই বোর্ডের তল থেকে বাহিরের দিকে। এটা কিন্তু মাথায় রেখো, হ্যাঁ, বোর্ডের তল থেকে বাইরের দিকে, যেহেতু বৃদ্ধাঙ্গুলি বাইরের দিকে নির্দেশ করছে। আচ্ছা, থিটার দিক গেল। আরের দিকটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে, কেন্দ্র থেকে পরিধির দিকে। আর কে আমরা বলি রেডিয়াস ভেক্টর, বা আমরা আরেকটা নাম আছে এটার পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। আর রেডিয়াসের বাংলা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, ফাইন। এবার তাহলে এই আর থিটা আর আর এর ক্রস গুণ কি মিন করে? এর ক্রস গুণ কি মিন করে একটু খেয়াল করে দেখো। থিটার দিকটা হচ্ছে এই দিকে, কলমটার বরাবর, আর আরের দিকটা হচ্ছে এই দিকে। তাহলে থিটা থেকে আরের দিকে যদি আমি বৃদ্ধাঙ্গুলি নেই, ক্ষুদ্রতর কোণ হচ্ছে এখানে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিতে যদি আমি এই 4টা আঙ্গুলকে, ডান হাতের 4টা আঙ্গুলকে বৃদ্ধাঙ্গুলি বাদ দিয়ে 4টা আঙ্গুলকে যদি এই থিটার দিক থেকে আরের দিকে ঘুরাই, তাহলে বৃদ্ধাঙ্গুলি এই দিকে নির্দেশ করে। অর্থাৎ এই নির্দেশনাটা হচ্ছে গতির দিকটা, অর্থাৎ সে কোন দিকে যাচ্ছে তার সরণের দিকটা নির্দেশ করতেছে, এই এস এর দিকটা। তো যাই হোক, এস এর দিকটা এখানে নির্দেশ করতেছে, কিন্তু এস তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ভেক্টর নেই, তার মানে ওইখানে কিন্তু সবগুলো স্কেলার আছে, কিন্তু আমাদের এই জায়গায় আছে হলো সবগুলো ভেক্টর। অর্থাৎ এস কি আসলে ভেক্টর নাকি স্কেলার? দুইটা ভেক্টরের গুণফল তো আসলে একটা ভেক্টরই হওয়ার কথা, ক্রস গুণ তাও আবার। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে?
এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা স্কেলারের গুণফল একটা স্কেলার, এটা নবম দশম শ্রেণী পর্যন্তই শেষ, কিন্তু ওইখান থেকেই এই ভেক্টরটা এখন আমরা দেখব যে ঠিক আছে কিনা। আচ্ছা, তাই তো, তাহলে এখানে কি হচ্ছে আর আর থিটা দুইটা ভেক্টর রাশি ক্রস করার পরে এস একটা ভেক্টর রাশি আমরা পাচ্ছি, এবং এস এর দিকটা কি হচ্ছে স্পর্শক বরাবর হচ্ছে আমাদের নিয়ম অনুসারে, ভেক্টর গুণ অনুসারে। এখন এস এস তো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নীল দাগটা, নীল চাপটা, এই চাপ বা আর্ক বলে ইংলিশে, এই চাপটা হচ্ছে একটা স্কেলার। কারণটা কি, এখানে কিন্তু অনবরত দিক পরিবর্তন করে চলেছে, এই যে দিক পরিবর্তন করছে, এই যে দিক পরিবর্তন করছে, কলমটা ঘুরে যাচ্ছে, দিক পরিবর্তন করছে। তাহলে কি হচ্ছে, তাহলে এইটা তো হওয়ার কথা না, কিন্তু যদি এটা খুব ক্ষুদ্র হয়, অর্থাৎ এই থিটাটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে ওইটা প্রায় একটা সরল রেখায় পরিণত হয়, ওই চাপটা একটা সরল রেখায় পরিণত হয়, তখন কিন্তু এসটা থাকে, এসটা কিন্তু একটা ভেক্টর রাশি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তো ভেক্টর রাশি এস যদি ভেক্টর রাশি হয়, তখন এই পাশে দুইটা ভেক্টর রাশির গুণফল এইভাবে ক্রস গুণ করে এটা আসবে। এটা আমাদের বইয়ে নাই, কিন্তু এটার প্রচুর ব্যবহার আছে। পরের স্লাইডে আসি, তাহলে বোঝা যাবে ব্যাপারটা আসলে কি ছিল। তাহলে এস ইকুয়াল টু আর থিটা সমীকরণটাকে আমরা ইন্টারমিডিয়েটে, আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে লিখবো হচ্ছে এইভাবে, এস ইকুয়াল টু আর থিটা সমীকরণটাকে আমরা এইভাবে লিখবো। অনেকের ক্ষুদ্র নিয়ে প্রশ্ন থাকে যে স্যার কত ক্ষুদ্র হলে এটা হবে, সেই বিষয়টা আমরা লিমিটের অধ্যায়ে আলোচনা করব। আমাদের উচ্চতর গণিত লিমিটের অধ্যায়ে আমরা আলোচনা করব। আর হচ্ছে ক্যালকুলাস পুরোটাই আসলে ক্ষুদ্র এবং অনেক বড় জিনিস নিয়ে আলোচনা, সেখানে আমাদের বিস্তারিত আলোচনা হবে, ক্লাস থাকবে। চলে আসি পরের স্লাইডে। ওকে, তো পরের স্লাইডে বলছে ইউ বা ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। আমরা এটাকে ভি বলতে চাই, যদি ইউ ঠিক আছে, কিন্তু আমরা এটাকে ভি বলতে চাই, জেনারেলি ভি বলে থাকি। তো ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওমেগা আর, ঠিক আছে, ওমেগা আর। এখন এটা কোথা থেকে আসলো একটু যদি খেয়াল করি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু কী ছিল, এস ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি, এস ইকুয়াল টু আর থিটা, মানে থিটা ভেক্টর ইন্টু হচ্ছে আর ছিল আমাদের থিটা আর। তো আমরা যদি খেয়াল করি ওই বৃত্তটাকে আরেকবার একটু এঁকে এখনই শেষ করে ফেলতে পারবো জিনিসটার আলোচনাটা। সেটা হচ্ছে এখানে আমরা একটু যদি খেয়াল করি, সেটা হচ্ছে এটা সেন্টার। সো এখান থেকে এখানে চলে গেল, এখান থেকে এখানে চলে গেল। সো এখান থেকে ধরেই এটা একটা সরলরেখার উপরেই আছে, পুরোটা একটা সরলরেখার উপরে আছে, এইভাবে আমরা একটা ধরতে চাই, গ্রসলি একটা সরলরেখা ধরতে চাই, খুব ক্ষুদ্র, কিন্তু আমরা জুম করে বড় করে নিয়েছি, এরকম একটা ধারণা পোষণ করছি এই মুহূর্তে। তাহলে যাই হোক, কী হলো, এইটা হচ্ছে আমাদের এস, অর্থাৎ ওই বক্রদৈর্ঘ্যটা আসলে একটা সরল দৈর্ঘ্য খুব ছোট হলে, হ্যাঁ, এটা তো তোমরা আসলে বুঝোই কেন হয়, হ্যাঁ। সো আর বিস্তারিত আলোচনা লিমিটে হবে। সো এইটা যদি এস হয়, তাহলে এস কিন্তু আসলে ডেল এস, তাই না? ডেল এস কেন, এস কেন ডেল এস? কারণটা হচ্ছে আগে অবস্থান ছিল এইটা আর এখন অবস্থান হচ্ছে এইটা। সো দুইটা অবস্থানের পার্থক্যটা আসলে একটা সরণ, এবং সেটাই আসলে কিন্তু ডেল এস, দুইটা অবস্থানের পার্থক্য। তার মানে অবস্থান ভেক্টরের পার্থক্যকে কি বলে, এটাকে বলে হচ্ছে সরণ ভেক্টর। তার মানে যখনই তুমি এস লিখছো বা সরণ ভেক্টরকে লিখছো, তার মানে হচ্ছে সেটা দুইটা অবস্থান ভেক্টরের পার্থক্যকে তুমি বলছো। দেখো, প্রথমে অবস্থান ভেক্টরটা এখানে ছিল, পরের অবস্থান ভেক্টরটা কিন্তু এখানে, প্রথম অবস্থান ভেক্টরটা এই পর্যন্ত, পরের অবস্থান ভেক্টরটা এই পর্যন্ত, দুইটা ভেক্টর আলাদা, দুইটার পার্থক্যটাই হচ্ছে এসটা, হ্যাঁ। তো সেটা যখনই এস ভেক্টর বলা হয় বুঝতে হবে এটা আসলে ডেল এস। টাইমের বেলা যখনই টি বলা হয় তখন বুঝতে হবে এটা আসলে ডেল টি, মানে সময়ের পার্থক্য। তাই ঠিক তেমনি থিটার পার্থক্যটাও কিন্তু, থিটা কিন্তু একটা ভেক্টর রাশি, এবং সেটার দুইটা থিটার পার্থক্য আসলে মানে কি, ধরা যাক যে থিটাকে আমরা এখানে 0 ধরলাম আর এখানে আমরা থিটা ধরলাম। সো আমাদের এই দিক বরাবর থিটা যাচ্ছিল, আগের স্লাইড দ্রষ্টব্য, এই দিক বরাবর যাচ্ছিল। তাহলে এই যে থিটাটা এতটুকু গেল, এটা আসলে একটা কোণ, আসলে এইটাকে 0 ধরে বেঞ্চমার্ক বলা হয়, 0কে বলা হয় বেঞ্চমার্ক, ঠিক আছে, বা আমরা বলি অনেক সময় ডেটাম। হ্যাঁ, তো এই ডেটামের সাপেক্ষে আরেকটা যে আমরা যত পরিমাণ বাড়ালাম কোণটাকে, সেইটুকুই হচ্ছে কিন্তু আমাদের ডেল থিটা। তাহলে এখানে অলরেডি এস বলতে ডেল এস আর থিটা বলতে ডেল থিটা, কিন্তু আর কিন্তু ডেল আর না, আর কিন্তু ডেল আর না, আর হচ্ছে ফিক্সড একটা মান যে এতটুকু হচ্ছে আর। তো এই দুটোকে কি করব, আমরা যদি এখন বলে দেই যে ডেল এসটাকে যদি আমরা ডেল টি দিয়ে ভাগ করি, টি একটা স্কেলার, সো ডেল টিকে আমরা টি লিখলাম, হ্যাঁ, যথারীতি সিম্পলিসিটির জন্য, তাই না? তাহলে টি দিয়ে ভাগ করলাম, টি দিয়ে ভাগ করে এটাকে কি করলাম, এখানে আর ভেক্টরটা দিলাম, তখনই কিন্তু আমাদের চলে আসলো এখানে হচ্ছে এস বাই টি, দ্যাট ইজ কল্ড ভি, এস বাই টি হচ্ছে ভি।
হ্যাঁ, এগুলো তোমরা জানো, খুব ভালো করে জানো, গ্যালিলিয়ান ইকুয়েশন। আর এখানে আসতেছে এটাকে বলে ওমেগা। এই ওমেগার সাথে একটু পরিচিত হলাম, সামনে আমাদের জড়তার ভ্রামক নিয়ে আরও অনেক কিছু আলোচনা করতে হবে, সেই জন্য জিনিসগুলোর সাথে একটু পরিচিত হয়ে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বিষয়টা এরকম। এবার একটু দেখা যাক এটা কি। এটা হচ্ছে আবারও একই সেই বৃত্ত, হ্যাঁ, একই সেই বৃত্ত। এই বৃত্তের মধ্যে কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে আলফা, আমরা যদি একটু আগে সেন্টারটা এঁকে নেই, তারপর এখানে নিয়ে নিই। এখন যদি এইখানে এই স্পর্শক বরাবর আমরা কি করি, আমরা যদি বেগকে বুঝাই, এখানে বুঝালাম হচ্ছে বেগকে, সাপোজ এটাকে একটা বেগ বলছি, যে ঠিক আছে এটা হচ্ছে বেগ। তো এখানে কি বেগ আছে আমাদের রৈখিক বেগ ভি বেগটা এখানে এখন বেগ বোঝাচ্ছি। আগেরটাতে কিন্তু আমরা বেগ বুঝাই নাই, আগেরটাতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে এখানে এস ছিল, সরণ ভেক্টর ছিল, এখানে হচ্ছে আমাদের বেগ ভেক্টর। এবার আমরা বেগ ভেক্টর বুঝাচ্ছি, অর্থাৎ আগের যে এস বাই টি ছিল, এই এস বাই টিটাকে এই এস তাকে টি দিয়ে ভাগ করার ফলে এখনকার নতুন বেগ ভি আসলো, ভি ভেক্টরটা আসলো। তাহলে এই যে ভি ভেক্টরটা আসলো, এই ভি ভেক্টরটা এটাও কিন্তু আসলে একটা বেগের পরিবর্তন। কারণটা কি, এটা ধরা হচ্ছে যে ভি ভেক্টরটা, ভি একটা বেগ, সাপোজ 5 মিটার পার সেকেন্ড বা 2 মিটার পার সেকেন্ড, সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। সো ব্যাপারটা এরকম যে একটা বেগের মান আছে, সেই বেগের মানটা এমনি হয়নি, 0 থেকে বেড়ে হয়েছে, এইভাবে একটা জিনিস চিন্তা করা হচ্ছে। কারণ ত্বরণ তো আসলে 0 থেকে বেড়েই আসবে, যেহেতু আমরা এখানে এ দেখতে পাচ্ছি ত্বরণ, সেই জন্য বলছি। আচ্ছা, এবার আসো, তাহলে ভি হচ্ছে কি জিনিস, ভি এখানে হলো কি পরিমাণ বেগ বৃদ্ধি পেয়েছে সেটা হলো ভি। এবং অবশ্যই এই সময় এইখানে কি আছে, এখানে কিন্তু থিটা ভেক্টর হবে না, এখানে হবে ওমেগা ভেক্টর, তাই না? ওমেগা ভেক্টর, আগেরটাতে কি ছিল, এই জায়গায় থিটা ভেক্টর ছিল। সো থিটা ভেক্টরটা এখন কিন্তু ওমেগা ভেক্টর ব্যবহার করছি। কারণটা কি, আমরা অলরেডি এই ইকুয়েশনটা আমরা জানি, এইটার থেকে এখন পরের ইকুয়েশনটা আমরা কিন্তু ডিরাইভ করার চেষ্টায় আছি, তাই তো? আচ্ছা, ডিরাইভেশন পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু এই ডিরাইভেশনটা খুব বেশি কাজে লাগবে যখন তুমি অঙ্ক বুঝতে চাইবে, সৃজনশীল অঙ্ক যখন পরীক্ষায় অ্যান্সার করতে চাইবে, এবং কিছু এমসিকিউতেও কাজে লাগবে। আসি, তাহলে এটা কি হলো, ওমেগা ভেক্টর। তো আমরা বলছি যে ভি সমান হচ্ছে কি জিনিস, আমাদের ওমেগা ইন্টু হচ্ছে আর, তাই না? ওমেগা ইন্টু, এবং অবশ্যই সেটা ক্রস, ইন্টু বলাটা ঠিক না, ক্রস ওমেগা আর। তাহলে এটাকে কি করলেন, এটা একটা নির্দিষ্ট সময় এই বেগটা বৃদ্ধি পেল, আর একটা নির্দিষ্ট সময় তাহলে ওই ওমেগাটাও বৃদ্ধি পেল, কারণ এটা শূন্য হলে অবশ্যই আর তো শূন্য নয়, আমরা দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি শূন্য হয় তাহলে অবশ্যই ওমেগাটাকে শূন্য হতে হবে, অর্থাৎ কোনো কৌণিক বেগ না থাকলে রৈখিক বেগও নাই, ব্যাপারটা সেইভাবে ধরতে হবে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে। আমরা ঘূর্ণনশীল বস্তু বা রোটেটরি বডি নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তাহলে কি হলো, এটা যদি শূন্য হয়, এটা যদি শূন্য হতে হয় তাহলে এটাকে শূন্য হতে হবে, যেহেতু আর এখানে দেওয়া আছে। সুতরাং এই চিত্র মোতাবেক এটাকে শূন্য হতে হলে এটাকে শূন্য অবশ্যই হতে হবে। তাহলে যখন এটা শূন্য ছিল তখন এটা শূন্য ছিল, যখন এটা ভি হয়েছে তখন এটা ওমেগা হয়েছে। তাহলে এই ওমেগা হতে তার একটা সময় লেগেছে, সেটাকে সেই সময়টা দিয়ে এখানে আমরা ভাগ দিলাম। আর এই ভি হতেও তাহলে একই সময় লেগেছে, কারণ যখন ওমেগা তখন তো এটা ভি, সেটা আগের স্লাইড থেকে আমরা পেয়েছি, তাই না? একটু আগে পেয়েছি। তাহলে অবশ্যই এই টি সময়ে এটা ওমেগা হয়েছে বলেই এটা ভি হয়েছে। তাহলে কি হলো, তাহলে এই ভাগফলটাকে আমরা বলছি এ, যেটাকে আমরা বলি ত্বরণ ভেক্টর, রৈখিক ত্বরণ। আর আলফা আমরা বলছি এটা হলো আমাদের কৌণিক ত্বরণ। সো তোমরা কেমন বুঝলে কমেন্ট করে জানিও। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে পরবর্তী লেকচারে।